প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আখতারুজ্জামান তোমাদের সামনে আজকে আবার হাজির হয়েছি। মাঝখানে আমি কিছুদিন ছিলাম না তোমাদের সাথে, ছিলাম না বলতে আসলে আমাদের অন্য টিচাররা ক্লাসগুলো নিয়েছেন। তো আমরা আমাদের ফার্স্ট পেপারে উচ্চতর গণিত প্রথম পত্রের আমাদের একটা চ্যাপ্টার এখনো বাকি রয়েছে, যেটা আমরা এখন শুরু করছি। তোমরা জানো সেটা হচ্ছে হলো যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বলি ইংলিশে যোগজীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘদিন ধরে তোমাদের সাথে অনলাইন ক্লাসে রয়েছি, তোমাদের মতামত পাচ্ছি, আমরা তোমাদের ফিডব্যাক পাচ্ছি। ইন্টিগ্রেশন পড়াতে গিয়ে আমরা বলে থাকি যে ক্যালকুলাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার হচ্ছে হলো ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে যোগজীকরণ। তো তার আগে একটু কথা বলতেই হয়, সেটা হচ্ছে হলো আসলে ক্যালকুলাস শিখতে গেলে আমাদের বেশ কিছু টপিক সম্পর্কে খুব ভালো কনসেপশন থাকতে হয়। যেমন ফার্স্ট অফ অল যদি আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে ফাংশন, আমাকে ফাংশন বুঝতে হবে ক্যালকুলাস বুঝতে গেলে। দেন আমাকে জানতে হবে হলো লিমিট, তোমরা পড়েছো এগুলো সব, ফাংশন, লিমিট, যেটাকে আমরা বলি সীমা। দেন আমাদেরকে কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা আমরা যেটাকে বলি, একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হবে, সেক্ষেত্রে আমরা ফাংশনটার অবিচ্ছিন্নতার শর্ত, বিচ্ছিন্নতার শর্ত, সেগুলো আমরা পড়ে আসছি। দেন আমাদের হচ্ছে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশনের প্রয়োগও আমরা পড়ে আসছি। একটা ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, সেই ফাংশনের কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে হয়, ইনক্রিজিং ডিক্রিজিং ইন্টারভাল আমরা বের করেছি, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করেছি। আমরা বলতে পারি যে আমাদের এই এসএসসি লেভেলের যে সিলেবাসটা রয়েছে, এর মধ্যে আমাদের সর্বশেষ ধাপটা হচ্ছে হলো ইন্টিগ্রেশন, যেটা আমি বোর্ডে লিখেছি, দেখো ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বাংলা বলছি হলো যোগজীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টিগ্রেশনটা কি? আমরা বরাবরই বলে থাকি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা ভাইস ভার্সা। আমরা যদি এভাবে বলি, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ যোগজীকরণের বিপরীত যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে বা যোগজীকরণটা হচ্ছে, সরি আমি একটু ভুল বলে ফেলেছি শিক্ষার্থীরা, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে হলো যোগজীকরণ। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমরা মনে ক্লিয়ার করতে পেরেছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটার বিপরীত। এটা একটা প্রক্রিয়ার নাম, যোগজীকরণ হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। যে প্রক্রিয়ায় আমরা কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করব, যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে আমরা বলি যোগজ, বা আমরা একটা মান পাবো। ওকে, তাহলে আমরা আসি একটু, একটা ইন্টিগ্রেশন বলতে আসলে আমরা কি বুঝে থাকি এটা একটু বলে নিই। ইন্টিগ্রেশন যদি আমরা এভাবে বলে থাকি, ইন্টিগ্রেশন মিনস আসলে সামেশন। এটা ক্যালকুলাসের একটা প্রয়োগ আমরা বলতে পারি। সামেশন কিসের সামেশন? সে আমি একটা এরিয়া বের করতে চাই, একটা রুমের এরিয়া বের করতে চাই, বা একটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা শেপ দেওয়া আছে, তার এরিয়া বের করতে চাই, ভলিউম বের করতে চাই। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন বের করে খুব সহজে সেই এরিয়াটা বা সেই ভলিউমটাকে আমরা বের করতে পারি। এই জন্য ইন্টিগ্রেশনকে আমরা আরেকটা শব্দ বলে থাকি, সেটা হচ্ছে সামেশন। সামেশন থেকে আসলে ইন্টিগ্রেশনটাই এসেছে, যোগজীকরণ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের সাম করে সেখান থেকে আমরা একটা ফলাফল বের করে নিয়ে আসব, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনকে আমরা যদি বলি সামেশন, সেই সামেশনের যে এস, সামেশনের যে এস, সেই এসটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন হিসাবে ইউজ করছি। এটা পরিবর্তন হয়ে হয়ে কেউ আমরা সরাসরি এইভাবে ইউজ করি, আসলে এটা আসছে হলো সামেশন থেকে, যেটাকে আমরা নর্মালি বলি সিগমা। সিগমা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি হচ্ছে ইন্টিগ্রেশন, দ্যাট মিনস সামেশন। এই সিম্বলটাকে আমরা ইন্টিগ্রেশন হিসাবে ইউজ করছি। ওকে, আমরা এটা সম্পর্কে আর একটু ক্লিয়ার হব, আমরা যতই সামনের দিকে যেতে থাকবো তখন আমরা এগুলো সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, একটা ক্লাসে হয়তো হয়ে যাবে না। আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, অন্তরীকরণ শিখেছি। যেমন এরকম ভাবে যদি আমরা বলে থাকি যে ডি
dx of f of x, f of x এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে, সে আমরা যদি লিখি f প্রাইম অফ x, সরি এটা ক্যাপিটাল লেটারই হবে যেহেতু আমরা এইভাবে এই নোটেশনটাকে ইউজ করতে পারি, f প্রাইম অফ x ddx of capital F of x equals to, যদি আমি f প্রাইম অফ x বলি তাহলে এই f প্রাইম অফ x টাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি ক্যাপিটাল F of x পাবো। দ্যাট মিন্স আমি মনে করলাম সে স্মল f of x। দিস ইজ দ্য প্রসেস। প্রাইম দিয়ে আমরা ফার্স্ট ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করছি, এটা তোমরা জানো। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা আমরা করে আসছি। এন্ড ইন্টিগ্রেশন কি হবে তাহলে? এখন আমি যদি এই ফাংশনটাকে, এই স্মল f of x ইন্টিগ্রেশনের জন্য আমরা সব সময় এইরকম সিম্বলটাকে ইউজ করব, ইন্টিগ্রাল সাইন ইউজ করব, যেটা আমরা সামেশন থেকে আমরা সিম্বলটাকে পেয়েছি। ইন্টিগ্রেশন f of x dx, dx is the small portion। তাহলে আমরা কি পাবো? দেন আমরা পাবো হলো এখানে ক্যাপিটাল F of x প্লাস সি। সিটার ব্যাপারে আমি একটু পরে কথা বলছি। দ্যাট মিন্স এইটাকে, এই ক্যাপিটাল F of x কে ডিফারেন্সিয়েট করে যদি আমি স্মল f of x পেয়ে থাকি, তাহলে স্মল f of x কে ইন্টিগ্রেশন করলে আমি ক্যাপিটাল F of x পাবো। সি এর ব্যাপারটা আমি আসছি, একটু পরেই বলছি। সিটাকে আমরা বলি হলো ইন্টিগ্রেশন জনিত বা যোগজীকরণ জনিত কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। এটা একটা ধ্রুবক, এটাকে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট বলতে পারি বা যোগজীকরণ ধ্রুবক বলতে পারি। এটা আমরা পছন্দ করে নিচ্ছি, এটা অন্য কোনো শর্ত সাপেক্ষে সি এর মানটাকে আমরা বের করতে পারবো। ওকে, তাহলে একটু আগে যে কথা বললাম যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ এবং যোগজীকরণ রিভার্স প্রসেস। একটা ফাংশনকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতে থাকবো তখন আমি ফাংশনটার যে ভ্যালু পাবো ডিফারেন্সের পর, সেই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে আমি আগের ভ্যালুটা ফেরত যেতে পারবো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন যখনই আমরা করব তখন আমরা একটা ছোট ছোট জিনিসকে যোগ করে বড় করছি, এরিয়াকে যোগ করে বড় করছি, তার মানে আমরা এখান থেকে একটা লার্জ ভ্যালুকে আমরা পাবো, সাম করতে পারবো। ওকে, এখন ইন্টিগ্রেশনের জন্য দেয়ার আর টু টাইপস অফ ইন্টিগ্রেশন। একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। একটাকে আমরা বলি ডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। একটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, আর আরেকটাকে আমরা বলি হলো নির্দিষ্ট। আমরা প্রাথমিক অবস্থায় অনির্দিষ্ট বা আমরা এটাকে বলি ইনডেফিনিট, ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর নির্দিষ্ট যেটা সেটা হচ্ছে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বলে থাকি। এই ডেফিনিট ইন্টিগ্রাল, এই দুইটা পোর্শনে আমরা আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। তো ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিটাকে যোগ করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে আমি কেন এখানে সিটা যোগ করবো? আমি যদি একটু গ্রাফিক্যালি দেখতে চাই, গ্রাফিক্যালি, যদিও এটা আমাদের ডেফিনিটে গেলে আরো ক্লিয়ারলি আমরা বুঝবো, তবে একটু গ্রাফিক্যালি বলতে চাই। মনে করো f of x, x 0 y ফাংশন অফ x, এটা একটা ফাংশনের লেখচিত্র। আমরা জানি x অক্ষের সমীকরণ হচ্ছে, এটা x অক্ষের সমীকরণ y equals to 0, আর y অক্ষের সমীকরণ x equals to 0, আর y equal to f of x। এখন আমাকে যদি বলে যে y equal to 0, x equal to 0, y equal to f of x, এই যে রেখাগুলো এটা মিলে যে এরিয়াটা উৎপন্ন করেছে সেই এরিয়াটা বের করতে হবে। আসলে এই এরিয়াটা আমি এক্স্যাক্টলি বের করতে পারবো না, কিছুটা আমার ডিফার করবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমার এখানে এই যে গ্রাফটার এই স্টার্টিং পয়েন্টটা আর এন্ডিং পয়েন্টটা কিন্তু আমার দেওয়া নেই। যেহেতু আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা দেওয়া নেই, সেখান থেকে আমি অ্যাকুরেট রেজাল্টটাকে বের করতে পারবো না। সেই জন্য আমরা এইখানে যে ইন্টিগ্রেশনটা বের করব এটাকে আমরা বলছি হলো অনির্দিষ্ট যোগজ, এবং এই ক্ষেত্রে আমরা একটা সি যোগ করব, অর্থাৎ সঠিক ক্ষেত্রফলটাকে আমরা বের করতে পারছি না, এই ক্ষেত্রে আমরা একটা সি যোগ করে সেই ক্ষেত্রফলটাকে আমরা করব। আর যখনই আমি এখানে লিমিট দিয়ে দিব তখন আমরা একটা সি যোগ করতে হবে না, কারণ তখন আমরা অ্যাকুরেট রেজাল্টটাকে আমরা বের করতে পারবো।
এই ব্যাপারটা আমরা ডেফিনিট ইন্টিগ্রালে নিয়ে আরো ডিটেইলসে আমরা কথা বলবো, আমরা আজকে এটা নিয়ে আর একটু কথা বলতে চাই না। তাহলে সিটা হচ্ছে এখানে একটা ধ্রুবক। এখন আসো ইন্টিগ্রেশন f of x, স্মল f of x ইকুয়াল টু ক্যাপিটাল F of x প্লাস c, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনকে পাশাপাশি নিয়ে চিন্তা করব। সাপোজ তোমরা শিখেছ dx একটা অপারেটর, dx হচ্ছে একটা অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর। আমরা জানি অপারেটরের কাজ কি? অপারেটর যখনই কোনো ফাংশনের উপর প্রয়োগ করা হবে তখন সেই ফাংশনের নতুন ভ্যালু অথবা নতুন ফাংশন প্রডিউস হবে। অপারেটর সবসময় তার সামনে যেটা থাকবে সেই ফাংশনের উপর কাজ করবে, নতুন ফাংশন প্রডিউস করবে বা নতুন ভ্যারিয়েবল সে দিবে সেখান থেকে। তাহলে ddx অফ আমরা যদি বলতে চাই ddx অফ x টু দি পাওয়ার n, এটা তোমরা শিখেছো অন্তরীকরণের ক্ষেত্রে এবং সবাই জানো এটা। ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে হলো ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা লিখেছি। কিন্তু আমি যদি পাশাপাশি ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখতে চাই, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx কে লিখতে চাই, তাহলে আমি বলবো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c যোগ করতে হবে আমাকে, কারণ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা একটা c যোগ করব। আমি একটু বলেছি যে কেন আমরা c যোগ করব। একটা হলো আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম, আরেকটা রিপ্রেজেন্টেশন আমি এভাবেও দেখাতে পারি যে c কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু 0 হবে, কারণ যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0, ddx অফ c ইকুয়ালস টু 0। তোমরা জানো সেটা, কারণ ফাংশনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এর মধ্যে কোনো রকমের ডিফারেন্সিয়াল করলে সেখান থেকে কোনো ভ্যালু পাওয়া যাবে না, সেটা হবে 0 পাওয়া যাবে। যার জন্য আমরা রিভার্স প্রসেস হিসেবে চিন্তা করলে আমরা সি কে এখানে যোগ করতে পারছি। ওকে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার n, এখানে এই n এর ভ্যালুটা ইজ নট ইকুয়ালস টু -1, অর্থাৎ n ইকুয়ালস টু -1 হতে পারবে না। কেন পারবে না? আমরা কিছু ফর্মুলা দিব তোমাদেরকে, অন্তরীকরণের সাথে যোগজীকরণের, ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশন, এবং এটা যে রিভার্স প্রসেস সেখান থেকে আমরা এটাকে বুঝতে পারবো। যেমন আমরা যদি লিখি সাপোজ x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 dx, x টু দি পাওয়ার -1 dx, তাহলে কি হবে? আমরা যদি এই ফর্মুলায় ফেলতে চাই আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ -1 প্লাস 1। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা এটাকে এই যে লিখেছি n is not equals to -1, that means integration 1 by x dx হবে। ওকে, আমি আসছি, এটা রেজাল্টটা কত হবে আমি একটু পরে আসছি। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx equal to x টু দি পাওয়ার n প্লাস 1 by n প্লাস 1। এখানে মনে রাখতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে n এর মান -1 হতে পারবে না। অন্য যে কোনো যেরকম আমরা বলি রিয়েল নাম্বার হতে পারবে, পজিটিভ, নেগেটিভ আর ইন্টিজার, যে কোনো ভ্যালু হতে পারবে এখানে n এর মান। আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জানি ddx অফ, তাহলে ddx একটা অপারেটর, ইন্টিগ্রেশন চিহ্ন একটা অপারেটর, ddx একটা অপারেটর আর ইন্টিগ্রেশন আরেকটা অপারেটর। এইটার রিভার্স অপারেটর হচ্ছে এটা, ddx এর রিভার্স অপারেটর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের রিভার্স অপারেটর হচ্ছে ddx, অর্থাৎ একটা আরেকটা বিপরীত অপারেটর। ওকে, একটা আরেকটাকে তাহলে নিউট্রাল করবে। ddx অফ lnx আমরা জানি একটা ফাংশন lnx বা লগারিদম অফ x বেস e, আমরা যদি এটাকে করতে চাই, এখানে আমরা আসলে বলি যে এখানে এটা x এর ভ্যালুটা হবে আমরা যেটা বলি পজিটিভ, অথবা আমরা লিখে দিব যে x গ্রেটার দেন 0।
ওকে, ddx অফ ln x এটাকে আমরা জানি, এটা তোমরা সবাই জানো 1/x। ওকে, আমরা যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা না দেই, সরি মডুলাস চিহ্নটাকে আমরা ইউজ না করি, তাহলে আমরা ধরে নিব যে এখানে এটা হচ্ছে x গ্রেটার দেন 0, তাহলে 1/x। তাহলে এখন দেখো এই যে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়ালস টু, তাহলে আমি এখানে লিখতে পারবো হলো ln x, আমরা এখানে মডুলাস ইউজ করব ln x প্লাস c কেন আসবে, c আসবে হলো ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা c যোগ করব। আমরা এখন যে সমস্ত আলোচনা হবে আমাদের সবই হবে ইনডেফিনিট ইন্টিগ্রালকে নিয়েই, ডেফিনিট ইন্টিগ্রাল আমাদের পরে, আমরা চ্যাপ্টার 10 পড়াচ্ছি তোমাদেরকে, 10.1 নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, তাহলে ln x কে যদি আমি ডিফারেন্সিয়েট করলে 1/x পাই, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে আমি ln x পাবো। এখন এখান থেকে দেখো এই যে একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া কেন হচ্ছে, এই দিকে যদি আমি চিন্তা করি, এই যে আমি যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিই, যখনই আমি ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করব তখনই আমাকে dx ইউজ করতে হবে। এটা দ্বারা হচ্ছে x এর সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেশন করছি। ওকে, 1/x dx, তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করি, তাহলে এখানেও আমার ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করতে হবে, এখানেও আমার ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করতে হবে। এই পাশে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করি dx, এখানেও আমি ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করব। তো আমি বলেছি ইন্টিগ্রেশন আর ddx রিভার্স অর্ডার। ওকে, একটা বিপরীত প্রক্রিয়া। তাহলে এই অপারেটর আর এই অপারেটরটা পরস্পর নিউট্রাল হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়ালস টু হয়ে যাবে ln x। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রথমে আমি এটা বললাম যে এটা অনেক সময় ভাইবাদী স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয়, আর ম্যাক্সিমামে এখানে ভুল করে থাকে x⁻⁻1 এর ইন্টিগ্রেশনটাকে নিয়ে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ফর্মুলা নিয়ে তোমাদের সামনে একটু কথা বলতে চাই। যেমন যদি আমরা বলি ddx e⁻x এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটাকে আমরা বলি সূচকীয় ফাংশন ddx অফ e⁻x, তাহলে এই e⁻x কে আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে e⁻x এ থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। অন দ্য আদার হ্যান্ড এই e⁻x dx এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা e⁻x পাবো, আর একটা c আমরা যোগ করব e⁻x। এটা একটা বিশেষ ধরনের ফাংশন e⁻x বা সূচকীয় ফাংশন, যেটাকে ডিফারেন্সিয়েট করলে এবং ইন্টিগ্রেশন করলে এটা সেম থাকে, এর কোনো পরিবর্তন হয় না, শুধু অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা এখানে একটা c যোগ করতে থাকি। ওকে, এখন দেখো আমরা রিভার্স, যদি আমরা এটাকে রিভার্সটা বোঝানোর জন্য এটা করছি। আমরা যদি লিখতে চাই ddx অফ say e⁻ax dx, sorry, e⁻ax is another function। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশনে কি শিখে আসছি, e⁻ax কে ডিফারেন্সিয়েট করলে e⁻ax হবে, নেক্সট টাইম ax কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা a চলে আসবে আগে, তাহলে a e⁻ax ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। কিন্তু আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই e⁻ax কে, তাহলে কি হচ্ছে দেখো, e⁻ax কে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে কিন্তু আমার হওয়ার কথা e⁻ax ডিভাইডেড বাই a প্লাস c, e⁻ax বাই c। কেন হলো এটা, কেন নিচে আসলো, এখানে কেন এটা গুণ হিসেবে আসলো? দেখো আমি যদি এটাকে এখন ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আমি যদি ইন্টিগ্রেশন চিহ্ন দেই, তাহলে e⁻x এইভাবে যদি আমি লিখি, সাপোজ a e⁻ax, আমি উপরটা মুছে বলছি, এইটুকু আমার আর লাগছে না। ওকে, ওকে, আমি এইটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন a e⁻ax dx ইকুয়ালস টু হবে, তাহলে এই ddx e⁻x, এই ডিফারেন্সিয়েশন চিহ্ন আর ইন্টিগ্রেশন চিহ্ন ক্যান্সেল হবে, তাহলে সেখান থেকে আমি পাবো e⁻ax, সিটা একটা থাকবে আমাদের দিলাম। তাহলে যখনই আমি ইন্টিগ্রেশন e⁻ax dx বের করতে যাব, তাহলে এটা কোথায় চলে আসবে, নিশ্চয়ই এখানে ভাগ হয়ে নিচে চলে আসবে, আর প্লাস একটা c যোগ করব, কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা c হবে বা c1/a ইকুয়ালস টু c, যে কোনো ভাবে হবে। তাহলে একটা জিনিস আমাদের এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে,
মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, এক্স এর যে সহগ থাকে সহগ দিয়ে আমরা গুণ করে থাকি ডিফারেন্সিয়েশন করার পর, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স এর যে সহগটা থাকবে সেই সহগটা দিয়ে আমরা ভাগ করে ফেলবো, তাহলে আমরা কিন্তু আর আমাদের কোনো প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমরা ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা আমরা ধরতে পেরেছি। ওকে, নাও আমরা আরো 2-4টা ফাংশন দেখাচ্ছি, তারপরে আমরা একটু প্রক্রিয়াতে যাব। সেটা হচ্ছে হলো ই টু দি পাওয়ার ddx অফ এ টু দি পাওয়ার এক্স। এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আমরা লিখছি এটাকে এই জন্যই যে আমরা একটু রিপিট করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ddx অফ এ টু দি পাওয়ার এক্স, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করলে হয় হলো এ টু দি পাওয়ার এক্স ln এ। আমরা ln তোমরা জানো ln এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই ভিত্তিক লগারিদম হলে আমরা এটাকে ln a এভাবে আমরা সংক্ষেপে লিখি, অথবা এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই লিখি। তাহলে ddx অফ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ln a। তাহলে রিভার্স প্রসেসে আমরা কিন্তু এটা শিখে আসছি। আমরা নতুন শিখছি কোনটা? ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি হয়, যখনই ইন্টিগ্রেশন সাইন থাকবে তখনই ডিএক্স থাকবে, এটা ভুলে গেলে চলবে না। ইন্টিগ্রেশন চিহ্ন থাকলে ডিএক্স দিতেই হবে। এটা বোঝাচ্ছি আমরা কোন ফাংশনটার সাপেক্ষে ডিএক্সটাকে আমরা এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। একটা পার্টিশনকে আমরা বোঝাচ্ছি, এক্সক্লুড একটা পার্টিশন, ছোট্ট একটা পার্টিশন। তাহলে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু হবে তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln a প্লাস সি। এখানেও আমার একটা সি যোগ হবে এবং lnটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। অন্তরীকরণের ক্ষেত্রে আমরা বলেছিলাম গুণ করব, আর যুগজীকরণের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা সেটাকে ভাগ করব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ত্রিকোণমিতিক ফাংশনের দিকে যাচ্ছি। যেমন ddx অফ sin x। sin x তোমরা জানো sin x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের কত আসে? ddx অফ sin x ইকুয়ালস টু হচ্ছে হলো cos x। ddx অফ sin x ইকুয়ালস টু হচ্ছে হলো cos x। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বলি ddx অফ cos x equals to হচ্ছে minus sin of x। ওকে, ddx of cos x equals to হচ্ছে minus sin of x। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ sin x বের করতে চাই, বা এটাকে আমি যদি cos x কে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমি এটাকে আগে লিখছি cos x dx equals to হবে sin x plus c। আমি যদি কখনো c নাও লিখি, তোমরা ধরে নেবে যে এখানে c থাকবে, কারণ এটা হলো অনির্দিষ্ট যুগজ আমরা পড়াচ্ছি। সিমিলার ওয়েতে ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়ালস টু হবে মাইনাস, তাহলে মাইনাসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস cos x প্লাস c। এই জায়গায় তোমরা ভুল করতে পারো। আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, কিন্তু sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x পাওয়া যাবে। sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x পাওয়া যাবে, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যাবে, আর cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাওয়া যাবে। ওকে, এরপরে আসো আরো 2-4টা ফাংশন নিয়ে একটু বলছি। যেমন ddx of tan x, ddx of tan x। তো ddx of tan x ইকুয়ালস টু তোমরা জানো sec স্কয়ার x, sec স্কয়ার x। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে tan x। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে tan x। ওকে, আর কি রয়েছে? ddx of tan x এর পরে আমরা আসতে পারি cot x, ddx of cot x equal to minus cosec square x, minus cosec square x, ddx of cot x equals to minus cosec square x। So integration of cosec square x, integration of cosec square x dx equals to minus cot x plus c।
minus cot x plus tan x cot x sec x ddx of sec x ddx of sec x equals to sec x tan x তাহলে integration of sec x tan x dx equals to sec x plus c আমরা যদি sec x কে এবং tan x কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সেখান থেকে পাবো হচ্ছিল sec x। ওকে, এখন আসো আর কি বাকি আছে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যদি আমরা সহজ কয়েকটা নিয়ে কথা বলছি, তারপরে আমরা প্রবলেম সলভিং এ যাব। ddx of cosec x ddx of cosec x equals to minus cosec x into cot x minus cosec x into cot x, then integration of cosec x cot x dx equals to minus cosec x plus c integration of cosec x cot x dx equals to minus cosec x plus c। আমরা বেসিক একটা ফাংশন e to the power x ln x sin x cos x tan x sec x cosec x এগুলো আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাটা তোমাদেরকে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবে, ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ক্ষেত্রে sec স্কয়ার x এবং cosec স্কয়ার x ছাড়া বাকি কোনো স্কয়ার ফাংশনে কিন্তু ইন্টিগ্রেশন সরাসরি কোনো ফর্মুলা নেই। যেমন sec স্কয়ার x বা sin স্কয়ার x বা cos স্কয়ার x বা tan স্কয়ার x এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, সেগুলোকে আমাদের অন্য ফর্মুলা অ্যাপ্লাই করে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ইন্টিগ্রেশনের দু একটা বেসিক ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, একেবারে মৌলিক দু একটা ধর্ম নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমরা আসছি হলো মৌলিক ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হলো একেবারে একটা বেসিক দু একটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যদি ইন্টিগ্রেশন সি এফ অফ এক্স ডিএক্স হয়, আমরা আগেও বলেছি এখানে সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এফ অফ এক্স হচ্ছে ফাংশন, ইন্টিগ্রেশন চিহ্ন এটা হচ্ছে একটা অপারেটর, এটাকে আমরা বলেছি সামেশন আমরা করছি। এখন এই অপারেটর আমি আগেও বলেছি অপারেটর শুধুমাত্র কাজ করবে তার সামনে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের উপর সে কাজ করবে, তার সামনে যে ফাংশনটা থাকবে পিছনের ফাংশনের উপর কাজ করবে না। ওকে, সেই ক্ষেত্রে এই ধ্রুবকটাকে আমরা ডিফারেন্সিয়েশনের মতোই আমরা বাইরে নিয়ে আসতে পারবো, অর্থাৎ সি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স এরকম একটা আকারে আমরা এটাকে সরাসরি লিখতে পারবো। এটা আমাদের যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও ছিল, আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও আমরা করেছি, যদি কোনো কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টটাকে আমরা ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের যে অপারেটর ছিল তার আগে আমরা নিয়ে আসছি। আরেকটা এটাকে যদি আমি এক নম্বর ধর্ম বলি, আরেকটা ধর্ম আমি বলতে পারি খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম। মনে করো এফ অফ এক্স, সাপোজ f of x g of x দুটো ফাংশন, আমি আরেকটা ফাংশন দিয়ে দিলাম। আচ্ছা, আমরা দুইটা নিয়ে কথা বলি, আমরা পরবর্তীতে আরেকটা ফাংশনকে দেব f of x plus g of x। এই দুইটা ফাংশনের যোগফলের ইন্টিগ্রেশন আমি করতে চাচ্ছি, ইন্টিগ্রেশন অফ f of x g of x dx। তাহলে কি হবে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো, ডিফারেন্সিয়েশনের মতোই ইন্টিগ্রেশন f of x dx প্লাস ইন্টিগ্রেশন g of x dx, অর্থাৎ দুটো ফাংশনের যোগফলের ইন্টিগ্রেশন তাদের আলাদা আলাদা ইন্টিগ্রেশনের যোগফল, এটা হচ্ছে একটা প্রপার্টি। এখন আমি যদি এটাকে এনলার্জ করে দেই সেটা কিরকম, দুটো ফাংশন না হয়ে আমি তিনটা ফাংশন চারটা ফাংশন ফার্স্ট ফাংশন ধরি তাহলে এটাকে করা যাবে। যেমন আমি বললাম ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস ডট 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 ডিএক্স,
That means integration of u dx, integration of v dx, integration of w dx going on. যতগুলো ফাংশন থাকবে আমি এটাকে ইন্টিগ্রেশনটাকে আলাদা করে ফেলতে পারবো। যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস, এখানে আমরা ইউজ করতে পারবো। ওকে, তবে গুণ এবং ভাগ যদি থাকে তাহলে কিন্তু এটা ভিন্ন ফর্মুলা, সেখানে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা এই দুইটা বেসিক ধর্মের উপরেই আমরা দুই একটা প্রবলেম সলভ করতে চাই তোমাদেরকে দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, আমি একটু বুঝে ফেলি এগুলো। আমরা প্রথমেই এরকম একটা প্রবলেম করতে যাচ্ছি। ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। আমি যে দুইটা ধর্ম নিয়ে কথা বলেছিলাম সেই দুইটা ধর্মের আমরা এখানে প্রয়োগ দেখাবো। এখানে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ডিএক্স, যদিও এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, x to the power minus 1, x to the power minus 2, এটাকে যদি আমরা ফেলতে চাই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন 1 dx, ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন x to the power minus 1 dx প্লাস x to the power minus 2 dx। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন যদি তুমি প্রথম থেকে ভালো করে বোঝো, ইন্টিগ্রেশন খুবই সহজ, নাম্বার পেতে যেমন সহজ এবং বুঝতে পারলে খুব ইন্টারেস্টিং, মার্কস কাটার কোনো সুযোগ নেই। কিন্তু যদি না বুঝে থাকো প্রথম থেকেই তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তোমার কাছে এটা খুবই জটিল মনে হবে, ইন্টিগ্রেশন তুমি বুঝতে পারবে না, ইন্টিগ্রেশন না বুঝতে পারলে ইন্টিগ্রেশনের প্রয়োগ করতে পারবে না, তার মানে তুমি এরিয়া বের করতে পারবে না, ভলিউম বের করতে পারবে না, অনেক ধরনের সমস্যা উঠবে। আর ফিজিক্স তো পড়তে গেলে তোমাদের ইন্টিগ্রেশন লাগে, সেখানে তোমরা দেখেছো এর মধ্যেই। তো সেই জন্য আমি যদি প্রথম থেকে ইন্টিগ্রেশনটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, এখন আসো ইন্টিগ্রেশন অফ 1 dx, 1টাকে আমি যেই ফর্মুলা বলেছিলাম cf of x, আমি 1টাকে লিখলাম আগে, যদিও 1 আগে আমার না লিখলেও হয়, তবু আমি লিখেছি ফর্মুলাটাকে বোঝার জন্য dx। কি ছিল? cf of x, আমার cf of x dx equals to c integration f of x dx. Here the value of c is 1, এই হচ্ছে c, এটা হচ্ছে এই যে c বাইরে নিয়ে আসছি, 1টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর এখানে f of x বলতে আমার আছে আসলে f of x ও আসলে আমার এখানে 1 নেই, হ্যাঁ, f of x হিসাবে একটা কনস্ট্যান্ট ফাংশন হিসাবে আমার আছে 1, তাহলে শুধু আমার থাকছে কি dx প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, আমি এটাকে লিখতে পারি 1 বাই x dx প্লাস 1 বাই x স্কয়ার dx। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে এই জিনিসটাও আমাকে বুঝতে হবে, ইন্টিগ্রেশন d of x, অর্থাৎ আমি x এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করছি। তাহলে আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন রিভার্স প্রসেস, একটা যদি d হয় আরেকটা হবে 1 বাই d। এই ddx কে যদি আমি d হিসাবে চিন্তা করি তাহলে এইটা হবে 1 বাই d dx, রিভার্স 1 বাই d dx, দিস ইজ রিভার্স অপারেটর। ওকে, তাহলে ক্যান্সেল হয়ে 1 হচ্ছে, এটাকে প্রশমন করে ফেলছে। ওকে, এটা আমি বোঝার জন্য লিখেছি, এভাবে আমরা লিখবো না। তাহলে ইন্টিগ্রেশন d of x ইকুয়ালস টু হচ্ছে হলো x, ইন্টিগ্রেশন d of x ইকুয়ালস টু হচ্ছে x, তাহলে এখানে আমরা লিখতে পারবো x ইন্টিগ্রেশন, মনে রাখবে ইন্টিগ্রেশন d of x ইকুয়ালস টু x, integration d of w equal to w, integration d of t equal to t,
যাই থাকুক সেটা হবে আমাদের, কারণ ডিফারেন্স ইন্টিগ্রেশন এই দুটো পরস্পরকে নিউট্রাল করবে। ওকে, একটু আগে বলেছি 1/x dx, 1/x dx। আচ্ছা, এটাকে আমি 1/x² না লিখে এটাকে আমি x⁻² এ রেখে দেই। ওকে, এটাকে আমি x⁻1 হলে আমি বলেছিলাম যে আমাদের যে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন x⁻n dx xn+1/n+1, এই ফর্মুলাটা অনলি কখন কার্যকরী হবে? যখন n এর মানটা -1 হতে পারবে না, তখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। তাহলে 1/x হলে আমরা বলেছি এটা হবে লগারিদম অফ x প্লাস x⁻² কে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার কি হবে? x⁻² + 1/-2 + 1 প্লাস একটা কনস্ট্যান্ট সমাকলনজনিত ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক, যেটা আমরা c যোগ করব। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেটা স্টুডেন্টরা প্রায় প্রশ্নটা করে থাকে, যে আমার এখানে 3টা ইন্টিগ্রেশন চিহ্ন ছিল, একটা ধ্রুবক আমি যোগ করেছি। একটু আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখো 2 একটা কনস্ট্যান্ট, 0 একটা কনস্ট্যান্ট, 5 একটা কনস্ট্যান্ট, এই তিনটাকে যোগ করলে 7 হচ্ছে, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি আমি c1 ধরি, এটাকে আমি c2 ধরি, এটাকে আমি c3 ধরি, তাহলে এই তিনটা মিলে যে আমি 7 পেলাম সেটাকে আমি c ধরি। দ্যাট মিনস আমি এখানে বলতে চাচ্ছি যে এই প্রত্যেকটা কনস্ট্যান্টকে যোগ করে কম্বাইনলি যে কনস্ট্যান্ট আমি পেয়েছি সেটাকে আমি ধরেছি c। এবং আমরা কখন c যোগ করব? যখন পুরো ইন্টিগ্রেশনের কাজটা আমার শেষ হয়ে যাবে, অর্থাৎ ওই ফাংশনের মধ্যে, ওই প্রবলেমের মধ্যে আর কোনো ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে না, তখন আমরা c যোগ করে দেব। ওকে, তাহলে এখানে আমার আসছে হলো x প্লাস লগারিদম অফ x মাইনাস x⁻1/-2, তার মানে 1/x প্লাস c, and this is the result, integral value of this x plus ln x minus 1/x plus c। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে দুটো বেশ কিছু ফর্মুলা অ্যাপ্লাই করেছি। একটা আমরা করেছি 1/x dx equals to ln x। বি কেয়ারফুল, কখনো কিন্তু 1/x এর ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্রবলেম সলভ করলাম। এখানে আমরা এখন আমরা অন্য আরেকটা প্রবলেমে যাচ্ছি। এবার আমরা একটু এইরকম একটা প্রবলেম দেই, আমি একটু জটিল টাইপের নিয়েছি হয়তো। এটা হচ্ছে 3 + 4x² প্লাস 5x⁴, 3 + 4x² প্লাস 5x⁴ ডিভাইডেড বাই কিউব রুট অফ x dx। আমরা একেবারে ইন্টিগ্রেশনের প্রাইমারি স্টেজে আমরা কথা বলছি, একেবারে প্রাইমারি স্টেজে, যার জন্য আমরা ছোট ছোট ফাংশন নিয়ে আমরা কাজ করছি। এখানে দেখো, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 3 + 4x² 3 + 4x² প্লাস 5x⁴, আর এইটাকে আমরা লিখতে পারি x⁻1/3। দ্যাট মিনস আমরা এটাকে এরকম লিখতে পারবো x⁻−1/3 dx। আমি উপরে নিয়ে গেলাম, একটু শর্ট করেছি, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই, কারণ কিউব রুট অফ x মানে হচ্ছে x⁻1/3। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই x⁻−1/3 dx। ওকে, এখন আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো u ইন্টু v অর্থাৎ দুইটা ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন বের করা কোনো ফর্মুলা আমরা দেখিনি, আমরা মাত্র শিখেছি হলো যোগফলের। ওকে, তাহলে আমরা এটাকে ওইভাবেই নিয়ে যাই। এটাকে আমরা লিখতে পারি 3x⁻−1/3, এটাকে আমি লিখতে পারবো 4x² ইন্টু x⁻−1/3 প্লাস 5x⁴ x⁻−1/3 dx। ওকে, জাস্ট x⁻1/3 দিয়ে আমরা গুণ করে ফেলবো। তাহলে এখানে আমার হচ্ছে হলো 3x⁻−1/3, ব্র্যাকেটটা আমার লাগবে
প্লাস 4x টু দি পাওয়ার, এখানে আমি এটাকে পাওয়ার সমান আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, সেই ক্ষেত্রে আমরা এটাকে যোগ করব। তোমরা এটা জানো নিশ্চয়ই। তার মানে আমি এখানে যদি দেখাই x স্কয়ার মাইনাস 1/3, 2 মাইনাস 1/3, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 3 6 5/3। ওকে, x টু দি পাওয়ার 5/3, 2 minus 1/3, 6 minus 1 5/3, that means x to the power 5/3 plus 5 x to the power আমাদের এখানে কত আসবে, x to the power 4 minus 1/3, তার মানে x to the power 3 11/3, x to the power 11/3। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 5 into x to the power 11/3 dx। দেখতে অনেক জটিল মনে হচ্ছিল, কিন্তু আমরা কিন্তু সরলীকরণ করে ফেলছি। তাহলে এটা u, এটা v, এটা w। ওকে, তাহলে আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা আমার আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা আলাদা হয়ে যায়, তাহলে আমি লিখতে পারবো 3x টু দি পাওয়ার মাইনাস 1/3 dx প্লাস ইন্টিগ্রেশন 4x টু দি পাওয়ার 5/3 dx প্লাস ইন্টিগ্রেশন 5x to the power 11/3 dx। ওকে, এখন আমরা বলেছিলাম cf of x, সিটা বাইরে চলে আসবে অপারেটরের। তাহলে এখান থেকে আমি এই 3টাকে একেবারে বাইরে নিয়ে আসব। 3টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, আচ্ছা আমি উপরে লিখছি, নিচ থেকে হয়তো একটু দেখতে সমস্যা হবে, আমরা উপরে যাচ্ছি। এগুলো আমাদের আর লাগছে না, এটা মুছে ফেলি। ওকে, এই লাইনটাও আমি মুছে ফেলি। তাহলে এখানে হচ্ছে হলো 3 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 1/3 dx প্লাস 4 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5/3 dx প্লাস 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 11/3 dx। প্রত্যেকটাকে এখন আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে ফেললে আমি এখান থেকে রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখানে হবে আমার 3 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1 প্লাস 4 x টু দি পাওয়ার 5/3 প্লাস 1 divided by 5/3 plus 1 plus 5x to the power 11/3 plus 1 by 11/3 plus 1 plus একটা কম্বাইন্ড c যোগ করব। হ্যাঁ, যেহেতু আমার ইন্টিগ্রেশন চিহ্নটা এখান থেকে চলে গেছে, এখন আমি একটা কম্বাইন্ড c যোগ করে দিব। তাহলে এখানে আমার কি হচ্ছে, এখন আমি দেখি, জাস্ট সরলীকরণ করলে হবে, এখন আর এটার জটিল কিছু না। এইটুকু আমার মনে হয় তোমরা পারবে করে ফেলতে। সরলীকরণ করে ফেললে আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব, যোগ বিয়োগ করে যা আসে এটা করে ফেলবে। করে দিব, এটা করে ফেলতে পারবে, এইটুকু নিজেরাই করে ফেলবো। আমি অন্য আরেকটা প্রবলেমটা দেখাতে যাচ্ছি। ওকে, আমি অন্য আরেকটা প্রবলেম দেখাতে করে নেবে, জাস্ট সিম্পলিফিকেশনটা করে নিলে হবে। আমরা একটু ত্রিকোণমিতিক ফাংশনের দিকে যাচ্ছি। আরেকটা প্রবলেম যদি আমরা ধরি, আরেকটা প্রবলেম, সিম্পল একটা প্রবলেম, x কিউব মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস 4 sin x প্লাস 3 cos x dx। আমরা ইন্টিগ্রেশন যখন শিখে ফেলবো তখন কিন্তু আমরা হয়তো এত ডিটেলস ভাবে আমরা করতে যাবো না, আমরা হলো কিছু কিছু লাইন আমরা স্কিপ করতে পারবো, আমরা বুঝতে পারলে হলো, তখন আর আমাদেরকে এত ডিটেলস না লিখলেও চলবে। ওকে, এখন কি হবে, তাহলে এখানে সে একই অবস্থা, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, যেটা আমরা করে ফেলবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, একেবারেই করে ফেলছি, মাইনাস 5টা বাইরে চলে আসবে, তাহলে 5 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস 4 ইন্টিগ্রেশন sin x dx plus 3 integration cos x dx, 3 integration cos x dx। তা আমরা তো সব জানি, আমরা এই প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু আমরা দেখেছি
এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমরা জানি, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আমরা জানি, সাইন এক্স কে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা আমরা শিখে ফেলেছি, কস এক্স এরটা আমরা জানি। এখন শুধু আমরা এই ভ্যালুগুলোকে পুট করে দিলেই হবে, বসিয়ে দিলেই হবে। তাহলে কত হচ্ছে এখানে আমরা দেখি, এটা হবে হলো এক্স টু দি পাওয়ার 4/4 n plus 1 by n minus 5 e to the power x means e to the power x plus 4 integration of sin x, আমরা জানি integration of sin x equals to আমাদের ছিল হলো minus cos x, integration of sin x, differentiation of sin x হলো cos x, আর integration of sin x হলো minus cos x plus 3, একটা 4 ছিল, ওকে সরি 4 cos x plus 3 ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে হলো sin x, আর একটা c আমরা সমাকলনজনিত c আমরা যোগ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্তরীকরণের যোগজীকরণের বা ইন্টিগ্রেশন একেবারে বেসিক কিছু ফর্মুলা নিয়ে কথা বলেছি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও বুঝতে তোমাদের সমস্যা থাকে আমাদেরকে ইনবক্স করলে আমরা সেখানে নিশ্চয়ই তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশতে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।